আজকে আমরা কথা বলবো ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম নিয়ে। এই যে সংখ্যাটা ৯৩,০০০, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, আধুনিক ইতিহাসের অন্যতম বড় এক সামরিক আত্মসমর্পণের পেছনের গল্প এটা। চলুন এই ঐতিহাসিক ঘটনার গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই যুদ্ধটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, ঠিক ১৯৭১ সালের পাকিস্তানের দিকে। তখন পাকিস্তান কিন্তু আজকের মতো ছিল না, দুটো আলাদা ভূখণ্ডে ভাগ করা ছিল, পশ্চিম আর পূর্ব পাকিস্তান। আর এই দুটো অংশের মাঝখানে ছিল প্রায় ১,০০০ মাইলেরও বেশি ভারতীয় ভূখণ্ড। ভাবা যায়, মানে একই দেশ, অথচ মাঝখানে আরেকটা বিশাল দেশ। শুধু দূরত্বই না, সংস্কৃতি আর ভাষার দিক থেকেও ছিল বিশাল ফারাক। আর এই পার্থক্যই কিন্তু ধীরে ধীরে উত্তেজনা বাড়াচ্ছিল। সবকিছু কেমন যেন খুব দ্রুত ঘটতে শুরু করল। দেখুন, ১৯৭০ সালের নির্বাচনে জিতলেন পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হল না। এরপর তিনি ডাক দিলেন স্বাধীন বাংলাদেশের, আর তার ফল হল ভয়াবহ। পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করল, আর পূর্ব পাকিস্তানে শুরু হল এক সামরিক অভিযান। আর ঠিক তখন থেকেই শুরু হয় এক বিশাল মানবিক সংকট। পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ১ কোটি, হ্যাঁ, ১৯৭১-এর এপ্রিল মাস নাগাদ প্রায় ১ কোটি মানুষ সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তখন ভারতের উপর চাপ বাড়ছিল, কিন্তু ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশ একটা দারুণ বুদ্ধিদীপ্ত পরামর্শ দেন। তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেন, মাসটা দেখুন, এপ্রিল, এখন যদি আমরা যুদ্ধে যাই তাহলে বর্ষায় ফেসে যাব। এই একটা সিদ্ধান্ত কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অবশেষে সেই দিনটা এলো, ৩রা ডিসেম্বর ১৯৭১। পাকিস্তান হঠাৎ করেই ভারতের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে বসে, আর এর সাথেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। চলুন এবার দেখি পশ্চিমের রণাঙ্গনে, মানে লঙ্গেওয়ালাতে ঠিক কী ঘটেছিল। লুঙ্গেওয়ালার যুদ্ধকে একটা ঐতিহাসিক ঘটনা বলা হয়। আর কেন বলা হয় জানেন? কারণ একদিকে ছিল মাত্র ১২০ জন ভারতীয় সৈন্য, আর তাদের বিপক্ষে ছিল পাকিস্তানের প্রায় ২৮০০ সৈন্য, সাথে আবার ট্যাঙ্ক। ভাবা যায়, একেবারে অসম একটা লড়াই। এখানে ভারতীয় কমান্ডার মেজর কুলদীপ সিং চন্দপুরি একটা অসাধারণ চাল চালেন। তিনি কি করলেন? কয়েকটা আসল অ্যান্টি ট্যাঙ্ক মাইন পুঁতলেন, আর তার পেছনে ছড়িয়ে দিলেন খালি টিফিন বক্স। পাকিস্তানি বাহিনী ভাবল এটা একটা বিশাল মাইনফিল্ড, আর এই ফাঁদে তারা পা দিল। ফলে তাদের ট্যাঙ্কের অগ্রযাত্রা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকল। এই যে কয়েক ঘণ্টার দেরি, এটাই কিন্তু সব হিসেব উল্টে দিল। পাকিস্তানি বাহিনী মাইন পরিষ্কার করতে গিয়েই প্রায় ৬ ঘণ্টা নষ্ট করে ফেলে, আর ততক্ষণে সকাল হয়ে গেছে। দিনের আলো ফুটতেই ভারতীয় বিমান বাহিনী চলে আসে, আর পুরো খেলার চিত্রটাই পাল্টে দেয়। এদিকে যখন মাটিতে এই রকম টানটান লড়াই চলছে, তখন কিন্তু জলেও একটা বড় সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছিল। সমুদ্রেও কিন্তু যুদ্ধটা থেমেছিল না। এখানে একটা বেশ অবাক করার মতো প্রশ্ন উঠে আসে। একটা প্রায় অকেজো ক্ষতিগ্রস্ত জাহাজ কিভাবে একটা দেশের সেরা সাবমেরিনকে ডুবিয়ে দিতে পারে? হ্যাঁ, এমনই এক নাটকীয় নৌযুদ্ধ তখন চলছিল, যেখানে পাকিস্তানের মূল লক্ষ্যই ছিল ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে ধ্বংস করা। ব্যাপারটা ছিল একটা শিকারি খেলার মতো। ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ছিল পাকিস্তানের প্রধান টার্গেট, আর সেই টার্গেটকে ধ্বংস করতে পাঠানো হয় পাকিস্তানের সেরা সাবমেরিন পিএনএস গাজীকে। কিন্তু ভারতীয় গোয়েন্দারা একটা দারুণ চাল চালল। তারা ইচ্ছে করে ভুল রেডিও সিগন্যাল আর খাবারের অর্ডারের খবর ছড়ালো, যাতে মনে হয় বিক্রান্ত বিশাখাপত্তনম বন্দরে আছে। এটা ছিল আসলে একটা ফাঁদ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, যে সাবমেরিনটা ভারতের প্রধান যুদ্ধ জাহাজকে ডোবাতে এসেছিল, সেই পিএনএস গাজী নিজেই ডুবে যায়। আর ডোবালো কে জানেন? আইএনএস রাজপুত, একটা পুরনো ডেস্ট্রয়ার, যেটা তখন মেরামতির জন্য বন্দরেই ছিল। মানে একটা অকেজো জাহাজই পাকিস্তানের সেরা সাবমেরিনকে হারিয়ে দিল। এই যুদ্ধটা কিন্তু শুধু ভারত আর পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, খুব তাড়াতাড়ি এটা একটা আন্তর্জাতিক রূপ নেয়। আর তখন তো চলছিল ঠান্ডা যুদ্ধের যুগ, তাই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। পরিস্থিতিটা দেখুন, বঙ্গোপসাগরে তখন রীতিমতো পরাশক্তিদের জমায়েত। একদিকে পাকিস্তানকে সমর্থন করতে চলে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহর আর ইউকের ঈগল নৌবহর। অন্যদিকে ভারতকে সমর্থন করতে এগিয়ে এলো সোভিয়েত ইউনিয়নের ৪০তম নৌবহর আর তাদের বিমান বাহিনী। সোভিয়েত ইউনিয়ন শুধু তাদের নৌবহরই পাঠায়নি, তারা ভারতের আইএনএস বিক্রান্তের চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে ফেলে, আর একটা স্পষ্ট সতর্ক বার্তা দেয়, বিক্রান্তের ওপর হামলা মানে সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা।
এই একটা কথাতেই কিন্তু একটা বড়সড় যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। তাহলে দেখুন, পশ্চিমের মাটিতে আর সমুদ্রের জলে দুটো ক্ষেত্রেই কিন্তু ভারত সুবিধাজনক জায়গায় চলে এসেছে। এরপর যুদ্ধের ফোকাসটা আবার ফিরে গেল সেই জায়গায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এসে ভারতীয় বিমানবাহিনী একটা দারুণ মনস্তাত্ত্বিক চাল দেয়। এটাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তারা কি করল? ঢাকা শহরের আকাশে প্যারাট্রুপারের পোশাকে হাজার হাজার ডামি বা পুতুল ফেলতে শুরু করল, আর খবর রটিয়ে দিল যে ৫,০০০ ভারতীয় সৈন্য নামছে। এই একটা খবরে পাকিস্তানি বাহিনীর মনোবল একদম ভেঙে পড়ে। আর তারপরেই এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ১৬ই ডিসেম্বর ১৯৭১। মাত্র ৩০ মিনিটের একটা আলটিমেটাম দেয়া হয়েছিল। আর তারপরই পাকিস্তানি জেনারেল নিয়াজি তার ৯৩,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। এটা ছিল একটা অবিশ্বাস্য মুহূর্ত। ঢাকায় আত্মসমর্পণের দলিলে সই করার সাথে সাথেই মাত্র ১৩ দিনের এই যুদ্ধের সমাপ্তি ঘটল। কিন্তু এটা শুধু একটা যুদ্ধের শেষ ছিল না, এটা ছিল একটা নতুন দেশের জন্ম, স্বাধীন বাংলাদেশ। ভাবুন একবার, মাত্র ১৩ দিনের একটা যুদ্ধ পুরো বিশ্বের মানচিত্রটাই নতুন করে এঁকে দিল। জন্ম হলো একটা নতুন দেশের। কিন্তু প্রশ্নটা হলো, এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবগুলো আসলে কি? এর পরিণতিগুলো আজও কিভাবে এই উপমহাদেশকে প্রভাবিত করে চলেছে?